নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের জানা উচিত এবং কম্পিটিটিভ এক্সামের পিএসসি মিসেলেনিয়াসের মেন্সের জন্য ইম্পর্টেন্ট। আমরা দেখছি এই সময় দেশ এবং রাজ্য রাজনীতি ভোটার লিস্ট সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে উত্তপ্ত হয়েছে। সরকার পক্ষ বিরোধী পক্ষ দ্বন্দ্বে জড়িয়েছে, আর এই নিয়ে কিন্তু উত্তাল হচ্ছে দেশের পার্লামেন্ট। তো আজকে আমরা এই বিষয়টি দেখে নেব। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট অর্থাৎ ভোটার লিস্টের এসআইআর সংশোধন। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, এসআইআর কি, এই এসআইআর জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, তার সাথে এর ভালো দিক কি আর এর খারাপ দিক কি, কেন এটা নিয়ে এত বিতর্ক, আর এর জন্য ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গে রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, আর এই সমস্যার সমাধান কোথায়। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিও। নির্বাচন কমিশন ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু করেছে। প্রথম শুরু করেছে বিহারে, আর সামনেই বিহারের বিধানসভা ভোট। আর তার আগে এই যে সংশোধন হয়েছে, সেখানে প্রায় 52 লাখ বিহারি মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তারা কিন্তু সমস্যায় পড়েছে। আবার শুধু বিহারে নয়, সামনে 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গেও ভোট, আর তার আগেই এই 2025-এর আগস্ট মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গেও শুরু হবে এই এসআইআর। এমনই কিন্তু খবর প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে। আর এই নিয়ে কিন্তু আবার রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, দেশের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে শাসক দল ও বিরোধী দলের মধ্যে। শুধু তাই নয়, সাধারণ মানুষও কিন্তু উদ্বেগ আছে এই এসআইআরকে নিয়ে। এর জন্য কোন ডকুমেন্টস লাগবে, তার কাছে সেই ডকুমেন্টস আছে কিনা, এবং অলরেডি কিন্তু ডকুমেন্টস জোগাড় করার কাজ অনেকেই শুরু করে দিয়েছে। কারণ একবার যদি নাম বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সে সমস্যায় পড়বে, তার প্রজন্ম কিন্তু সমস্যায় পড়বে। শুধু বিহার পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই ধীরে ধীরে এই এসআইআর করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এখন এই এসআইআর কি? এসআইআর এর পুরো নাম বললাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকায় স্পেশাল একটা সংশোধন। এটাই কিন্তু করেছে এই নির্বাচন কমিশন। মেনলি নির্বাচন কমিশন যে সমস্ত বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারকে নিযুক্ত করেন, তারাই কিন্তু প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে যান, তাদের যে ভোটার লিস্টের নাম আছে তার সাপেক্ষে তারা কিন্তু ডকুমেন্টস চান। নির্বাচন কমিশন যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন, সেই ফ্যামিলি বা সেই ভোটার যদি তার ডকুমেন্টস দেখাতে পারে তাহলে তার কিন্তু ভোটার লিস্টে নাম থাকবে। কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশন চেয়েছে সেগুলো যদি দেখাতে না পারে তাহলে কিন্তু তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। সমস্যা কিন্তু সেই ডকুমেন্টসে। এমন কিছু কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে তা কিন্তু খুবই রেয়ার ডকুমেন্টস, যা কিন্তু সহজে পাওয়া যায় না। সেখানে কিন্তু সমস্যা হয়েছে অনেক মানুষের, সেই নিয়ে কিন্তু মানুষ ভয়ে আছে। যদিও প্রতি বছর ভোটার লিস্টের সংশোধন করা হয় একবার বছরের শেষের দিকে, এবং নতুন ভোটার লিস্ট বেরোয় প্রতি জানুয়ারি মাসের 25 তারিখে, জাতীয় ভোটার দিবসে। আর সেই যে প্রতি বছর সংশোধন করা হয়, সেখানে যে মানুষ মারা গেছে তার নাম বাদ দেওয়া হয়, যে মানুষ অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে গেছেন তার ভোটার কার্ড সেটাকেও বাদ দেওয়া হয়। আবার যে সমস্ত মানুষের দু জায়গায় ভোটার কার্ড আছে, ডুপ্লিকেট ভোটার কার্ড আছে, সেটাকে বাদ দেওয়া হয়। আবার যারা 18 বছরে পা দিয়েছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের নাম নতুন করে সংযোজন করা হয়। আবার যাদের নামে বাবার নামে কিংবা ডেট অফ বার্থে ভুল আছে সেগুলোকেও সংশোধন করা হয়। এটা কিন্তু প্রত্যেক বছর হয়, কিন্তু এসআইআরটা কিন্তু তার থেকে আলাদা। এসআইআর কিন্তু প্রতি বছর হয় না, একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া নির্বাচন কমিশন এই এসআইআর করে। এই পর্যন্ত সারা ভারতবর্ষের 1952 সালের পর থেকে 13 বার মোট এসআইআর হয়েছে। বিহারে হয়েছিল লাস্ট 2003 সালে, আর পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। এখন এই যে এসআইআর, এই এসআইআরেও কিন্তু এই বিএলও কিন্তু
তিনি প্রত্যেকটি পরিবারে যান এবং প্রত্যেকটি পরিবারের যিনি হেড তার কাছে তিনি কিন্তু প্রত্যেকটি ভোটারের সাপেক্ষে তিনি ডকুমেন্টস চান। অনেক সময় ফ্যামিলিকে জানিয়ে যাওয়া হয়, আবার অনেক সময় না জানিয়ে যাওয়া হয়। সব থেকে সমস্যা যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয় সেগুলো কিন্তু রেয়ার ডকুমেন্টস। শুধুমাত্র দেশের সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি আছে সেইখানে প্রচুর মানুষ উদ্বাস্তু হিসাবে ভারতে আসে বসবাস করার জন্য, তাদের ক্ষেত্রে শুধুমাত্র সিটিজেনশিপ দেখা হয়, বাকিদের ক্ষেত্রে দেখা হয় না। এখন এই যে এসআইআর হতে চলেছে বা বিহারে হয়েছে, সেখানে কি কি ডকুমেন্টস লাগবে যেটা আমাদের সকলের জানা উচিত এবং আগের থেকে আমাদের জোগাড় করা উচিত, বাড়িতে আছে কিনা দেখা উচিত, কিংবা অন্য কোনো সোর্স থেকে আমরা পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, আগের থেকে কিন্তু রেডি রাখতে হবে, নাহলে কিন্তু আমরা ব্যাপক সমস্যায় পড়ব। ডকুমেন্টস মেনলি অফলাইনের মাধ্যমে ডকুমেন্টস দেওয়া যাবে। এই বিএলও অফিসার তিনি যাবেন বাড়িতে, তিনি একটা ফর্ম দিবেন, সেই ফর্মটা পূরণ করে দেওয়া যাবে। আবার যারা বাইরে থাকেন তারা আবার সশরীরে না গিয়ে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে তারা কিন্তু দিতে পারেন। এখন মোট 12টা ডকুমেন্টস লাগবে, তার মধ্যে 11টা হলো ডকুমেন্টস আর একটা হলো ভোটার লিস্টের নাম। এই 11টির মধ্যে যে কোনো একটা দিলে কিন্তু হবে। এখন যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেটা নিয়ে সমস্যা, বারবার বলছি এগুলো খুবই রেয়ার ডকুমেন্টস। যেমন প্রথম বলা হয়েছে যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো আইডেন্টিটি কার্ড কিংবা যে পেনশন কার্ড যেখানে সে কাজ করছে সেই ডকুমেন্টস দিলে হবে। আবার যাদের 1987 সালের আগে জন্ম তাদেরকে দিতে হবে কোনো আইডেন্টিটি কার্ড। কিসের আইডেন্টিটি কার্ড? পোস্ট অফিসের আইডেন্টিটি কার্ড কিংবা এলআইসির আইডেন্টিটি কার্ড কিংবা পিএসইউ আন্ডারে কোনো জায়গায় কাজ করেছে তার আইডেন্টিটি কার্ড কিংবা রাজ্য কিংবা কেন্দ্র সরকারের তৈরি কোনো সংস্থার আইডেন্টিটি কার্ড। নেক্সট দিতে হবে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট কিংবা বাবা মায়ের ডেথ সার্টিফিকেট, পাসপোর্ট কিংবা মাধ্যমিক বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। তাছাড়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা ওবিসি এসসি সার্টিফিকেট কিংবা যে বন অধিকার কার্ড সেই কার্ড দিতে হবে, কিংবা এনআরসির কার্ড দিতে হবে, কিংবা ফ্যামিলির রেজিস্ট্রেশনের কার্ড দিতে হবে। সরকার থেকে যে ভূমি বা বাড়ি দেওয়া হয়েছে তার কার্ড দিলে হবে। এই 11টা কার্ড, তার সাথে আরও একটা স্পেশাল যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি 2002 সালে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে কিন্তু আর উপরেগুলো লাগবে না, সেটা দিলেই হবে। তাহলে আরও একবার দেখে নিই, যাদের জন্ম 1987 সালের আগে তাদের এই উপরের যে 11টা ডকুমেন্টস, সেই উপরের 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতে হবে। যাদের জন্ম 1987 সাল থেকে 2002 সালের মধ্যে তাদেরকে দিতে হবে ওই উপরের যে 11টা ডকুমেন্টস, তার নিজের নয়, তার বাবা কিংবা মা তাদের যে কোনো একজনের উপরের ওই 11টা ডকুমেন্টস দিতে হবে। কিংবা যদি তার 2002 সালে এসআইআর নাম থাকে সেই পেজটার দিলেই হবে, কিংবা বাবা মার সেই পেজটা দিলেই হবে। কিন্তু যাদের 2002 সালের পরে জন্ম তাদেরকে অবশ্যই বাবা এবং মা দুজনেরই এই উপরের 11টা ডকুমেন্টসের মধ্যে একটা করে দিতে হবে। কিংবা বাবা মায়ের যদি 2002 সালে ভোটার লিস্টের এসআইআরে যদি নাম থাকে সেই পেজগুলো দিলেই হবে। এই হচ্ছে ডকুমেন্টস, এগুলো কিন্তু লাগবেই, এগুলো দ্রুত লাগবে, এগুলো আপনি দ্রুত জোগাড় করুন। আর 2002 সালের এসআইআরের যে ভোটার লিস্টটা কিন্তু নির্বাচন কমিশন অলরেডি প্রকাশ করেছে, এটা বাড়িতে রাখুন। এখন এই যে এসআইআর হচ্ছে বা হয়েছে তার কি অ্যাডভান্টেজ কি? মেনলি ভোটার লিস্টকে সংশোধন করার জন্য স্বচ্ছ একটা ভোটার লিস্ট রাখার জন্য অবশ্যই এসআইআর প্রয়োজন। এখানে কিন্তু ভোটার লিস্টে একটা স্বচ্ছতা থাকবে। আবার যারা মানুষ মারা যান, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার কার্ডকে ট্রান্সফার করে নিয়ে যান, কিংবা যার একাধিক জায়গায় দুটি করে ভোটার কার্ড আছে, তাদের এই ডুপ্লিকেট ভোটার কার্ডগুলো অবশ্যই বাতিল করা প্রয়োজন। তার জন্য কিন্তু এসআইআর খুবই ভালো। ইললিগাল মাইগ্রেন্ট অর্থাৎ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে কিংবা নেপাল থেকে বেআইনিভাবে যারা প্রবেশ করেছেন তাদেরকেও কিন্তু এখান থেকে বাদ দেওয়া উচিত, কিংবা তাদেরকে নতুন কোনো সিস্টেমের আওতায় আনা উচিত। তাছাড়া এমনও কিছু লোকজন আছে যারা আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের যারা সীমান্তবর্তী এরিয়ায় বাস করেন, তারা ওই দেশেরও ভোটার কার্ড তাদের কাছে আছে, আবার ভারতেরও তারা ভোটার কার্ড তারা রেখেছেন। এটাকে বন্ধ করা উচিত, এটাকেও কিন্তু বাতিল করা উচিত। আবার ভোটার লিস্টটা যদি সংশোধন থাকে বা স্বচ্ছ থাকে তাহলে কিন্তু এই ভোটে চিটিংটা কম হবে। আমরা জানি সায়েন্টিফিক চিটিং কাকে বলে, কারণ যারা শাসক দলের নেতা হয় তারা কিন্তু জেনে যায় যে কোন কোন ভোটার কার্ডগুলো 10-12টা থাকে তারা মারা গেছেন কিংবা অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে গেছেন, কিংবা তারা ভোট দিতে আসবেন না, তারা সেই ভোটটা কিন্তু তারা দিয়ে দেয়। এই সায়েন্টিফিক চিটিংও কিন্তু বন্ধ হবে।
এখন এ তো গেল কয়েকটা খুব ভালো দিক, কিন্তু এর খারাপ দিক বা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অনেক বড়। সেই নিয়ে কিন্তু বিতর্ক, সেই নিয়ে কিন্তু বিরোধীরা সরকারের উপরে চাপ সৃষ্টি করছে, ইলেকশন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে, সুপ্রিম কোর্টে কেস হয়েছে। শুধু বিরোধীরা নয়, সরকার পক্ষে যারা শরিক আছে জোটের, যেমন বিহারের নীতিশ কুমারের দল, তাদেরও কিন্তু দু একজন এমপি এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। তার কারণ হচ্ছে একাধিক ডিসঅ্যাডভান্টেজ। মেনলি বিহারে যে সময় এই যে এসআইআর করা হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনেই বিহারের ভোট আর 2-3 মাস আছে। তার আগে যে খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি এই যে এসআইআর করা হচ্ছে, এখানেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে। কারণ যত দ্রুত কোনো কাজ করা হবে, সেই দ্রুত কাজে কিন্তু একাধিক সমস্যা দেখা দেবে, একাধিক ভুল দেখা দেবে, আর সেখানে কিন্তু মানুষ সমস্যায় পড়েছে। আর এই মানুষকে সমস্যায় ফেলে সরকার পক্ষকে সুবিধা করে দিতে চাইছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে, এবং বলছে বিজেপির সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা কোথাও না কোথাও আঘাত আছে। কারণ তারা জানে বিহার ভোটে বিজেপি বা বিজেপি জোট সঙ্গীর একটা বিরাট বড় ধাক্কা খাওয়ার সুযোগ আছে, আর সেখান থেকে বিজেপিকে বাঁচানোর জন্য তারা এই কাজটা করেছে। আবার এই যে ভোটার লিস্ট সংশোধন করা হবে, সেখানে মানুষের কাছে থাকা যে গুরুত্বপূর্ণ কয়েকটা আইডি কার্ড, সেটাকে গার্হস্থ্যনীয় করা হবে না। এখন আমরা আইডি কার্ড বলতে কি বুঝি? আধার কার্ড বুঝি, ভোটার কার্ড বুঝি, কিংবা রেশন কার্ড বুঝি, প্যান কার্ড বুঝি, এগুলো একটাও নাকি গার্হস্থ্যনীয় হবে না। এখানেই মানুষের সমস্যা হয়েছে। মানুষ আধার কার্ড বললে আধার কার্ড দিয়ে দিত, ভোটার কার্ড বললে ভোটার কার্ড দিয়ে দিত, সেটা নাই, বাকি আরও ডকুমেন্টস চেয়েছে, যে ডকুমেন্টস পাওয়া কিন্তু খুবই কঠিন। যে সমস্ত পুরনো দিনের ডকুমেন্টসের কথা বলা হয়েছে 1987 সালের আগে, সেই সময়টাকে কিন্তু জানতে হবে। সেই সময়টা কিন্তু ভারতবর্ষের খুব গরিব সমস্যা ছিল, ব্যাপক মানুষ গরিব ছিল, এবং মানুষের বাড়ি থাকতো না, অনেক মানুষ তো খোলা মাঠের নিচে বসবাস করতো। আর সেই সময় কিন্তু ডকুমেন্টসগুলো খুব পাতলা কাগজে তৈরি হতো, তখন ডিজিটাল যুগ ছিল না, তাই অনেক মানুষই কিন্তু সেই ডকুমেন্টসকে রাখতে পারেনি। আবার এই দীর্ঘদিনের গ্যাপে অনেক সমস্যা দেখা দিয়েছে, অনেক প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, যেমন বন্যা দেখা দিয়েছে, বৃষ্টি কিংবা ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প, তাতে কিন্তু অনেকের বাড়ি ধ্বংস হয়ে গেছে, ডকুমেন্টস ধ্বংস হয়ে গেছে। আবার অনেক মানুষ হারিয়ে ফেলেছে, কারো বাড়িতে হয়তো দুর্ঘটনার কারণে সে বাড়ি ভেঙে পড়েছে, কিংবা আগুন ধরে গেছে, আবার পোকাতে খেয়ে নিয়েছে। তার ফলে কিন্তু তারা এই পুরনো ডকুমেন্টস দেখাতে পারবে না, অনেক মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হবে। আবার বলা হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়, নাগরিকত্বের প্রমাণপত্র হচ্ছে বার্থ সার্টিফিকেট। এখানেও কিন্তু সমস্যা। 2000 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের বেশিরভাগই কিন্তু বার্থ সার্টিফিকেট নেই। আমাদেরই কিন্তু বার্থ সার্টিফিকেট নেই, কারণ আমাদের বাড়িতে জন্ম হয়েছে, হসপিটালে জন্ম হয়নি। আর অনেকের আবার হসপিটালে জন্ম হয়েছে ঠিকই, তারাও কিন্তু আবার গুরুত্ব দিয়ে এই বার্থ সার্টিফিকেট করায়নি। সমস্যা কিন্তু এখানে হবে। বার্থ সার্টিফিকেট কিন্তু 2000 সালের আগে বা 90-এর দশকে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু অনেকে দেখাতে পারবে না, সমস্যায় তারা পড়বে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে একটি মানুষ সে ভারতের নাগরিক কিনা বা সে ভারতের বৈধ ভোটার কিনা, সেটা নাকি দেখাতে হবে সেই ভোটারকে। নির্বাচন কমিশন এমনই নির্দেশ দিয়েছে, এটা কিন্তু ঠিক নয়। ভারতীয় সংবিধানের নিয়ম হচ্ছে আমি বৈধ না অবৈধ এটা আমি নিজে প্রমাণ করতে পারবো না, এটা প্রমাণ করবে কে? সরকার। সেটা প্রমাণ করার জন্য তথ্য দিবে কে? সরকার কিংবা কোনো সাক্ষী। আমি তথ্য দিলে হবে না। এখানে নির্বাচন কমিশন বলছে ভোটার নিজে প্রমাণ করুক, এটা কিন্তু কখনোই ঠিক নয়। সরকারের দায়িত্ব যে আমি যেখানে বসবাস করছি আমি বৈধ কিনা অবৈধ তার ডকুমেন্টস সরকারকে দেয়া। আবার অনেক মানুষ আছে, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, এসসি এসটি ওবিসি মানুষ, অশিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ, কিংবা দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষ, কৃষক আছে কিংবা ক্ষেত মজুর আছে, ভাগ চাষি আছে কিংবা মাইগ্রেন্ট লেবার আছে কিংবা লেবার আছে, তারা কিন্তু অতটাও ওয়াকিবহল নয়, তারা হয়তো ডকুমেন্টস অতটা ভালো করে রাখেনি। আমাদের বাড়িতে যখন আমরা যাই, আমার বাবা মা তারা কিন্তু এত ডকুমেন্টস নিয়ে অতটা ওয়াকিবহল নয়, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে। সেই সমস্ত মানুষ কাজ না করলে যাদের পেটে ভাত জুটে না, তারা কীভাবে এত ডকুমেন্টস রাখবে? সেটাও কিন্তু সমস্যা, তারা কিন্তু এই ডকুমেন্টস দেখাতে পারবে না। বার বিহারে যখন এসআইআর করা হয়েছে, মনে রাখতে হবে এটা কিন্তু হারভেস্টিং টাইম, মাঠে মাঠে কিন্তু এখন ধান রোয়ার কাজ হচ্ছে। তাই সাধারণ মানুষ এই যে সমস্যায় পড়েছে, তারা ধান রোয়া বন্ধ করে তারা এই সমস্ত ডকুমেন্টস জোগাড় করছে। অর্থাৎ অনেক গরিব মানুষকে বা কৃষক মানুষকে কিন্তু সমস্যায় ফেলা হয়েছে, এটা একদমই কিন্তু ঠিক নয়। আবার বিরোধীরা বলছে যে এই ভোটার কার্ড যদি ইললিগাল হয়, এই ভোটার কার্ড দিয়েই তো আমরা প্রধানমন্ত্রীকে কিংবা মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি, তাহলে এই ভোটার কার্ড যদি অবৈধ হয় তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও কিন্তু অবৈধভাবে নির্বাচিত হয়েছে, তাদেরও কিন্তু
পদত্যাগ করা উচিত। আর এই যে 52 লাখ মানুষ যারা ভোটার কার্ড দেখাতে পারেনি বলে বাদ পড়েছে, তারা কিন্তু খুব সমস্যায় আছে। তারা অনেকেই বলছে তারা নাকি স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষে বাস করেছে, শুধুমাত্র ডকুমেন্টস দেখাতে পারেনি বলে তাদেরকে নাম বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষ কোথায় যাবে? তাদেরকে কি করা হবে? তাদেরকে খুন করা হবে না তাদেরকে জেলে ভরা হবে? তার দায়িত্ব কে নেবে? সেই নিয়েও কিন্তু সমস্যায় পড়েছে। আবার সব থেকে বড় সমস্যায় পড়বে আমাদের পশ্চিমবঙ্গের কিছু মানুষ যারা বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসছে 1971 সালে বা তার আগে বা তার পরবর্তী সময়ে। তাদের কাছে কিন্তু কোনো বৈধ ডকুমেন্টস নাই। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এসছে উদ্বাস্তু হয়ে, তারা কিন্তু ডকুমেন্টস দেখাতে পারবে না। তারা কিন্তু ব্যাপক সমস্যায় পড়বে। আবার আমাদের বাড়ির মহিলারা বা মা বোনেরা তারা কিন্তু অন্য ফ্যামিলি থেকে বিবাহিত হয়ে এই ফ্যামিলিতে এসছে, তাদের কিন্তু এখানে স্বামীর ডকুমেন্টসের উপর নির্ভর করে কিন্তু ডকুমেন্টস তৈরি করা হয়। অনেকেই কিন্তু বাড়িতে বাবার ডকুমেন্টসকে থাকে না, তারাও কিন্তু সমস্যায় পড়বে। আবার অনেকেই বলছে এই যে ভোটার কার্ড সংশোধনের নামে এসআইআর করা হচ্ছে, এই যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, এটাই নাকি এনআরসির প্রথম ধাপ। এটাই হয়তো সরকারের কোথাও একটা গোপন উদ্দেশ্য। এর ফলে প্রচুর মানুষ সমস্যায় পড়তে পারে। আমরা দেখেছি আসামে এই এনআরসির নামে প্রায় 16 লক্ষ হিন্দু মানুষকে বাদ দেওয়া হয়েছে, ফলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। এনআরসি হলে কিন্তু অনেক শুধু মুসলিম না, হিন্দুরাও কিন্তু সমস্যায় পড়বে। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারলাম, যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে, যে পরিস্থিতিতে চেয়েছে, সেখানে দেখা যাবে যে প্রায় 1/4 মানুষ এই ডকুমেন্টস দেখাতে পারবে না। সে হিন্দু হোক বা মুসলিম, বৌদ্ধ হোক বা খ্রিস্টান, কিংবা সে তৃণমূল হোক বা বিজেপি, সিপিএম হোক বা কংগ্রেস, তারা কিন্তু দেখাতে পারবে না। প্রচুর মানুষ কিন্তু সমস্যায় পড়বে। সেই কারণে কিন্তু বিরোধীরা এই নিয়ে এত বিরোধিতা করছে। এখন এই এসআইআর নিয়ে রাজনৈতিক প্রভাব কি পড়তে চলেছে? মেনলি যাদের ভোটার লিস্টের এই সংশোধন নিয়ে সমস্যা নেই, যারা নাম অন্তর্ভুক্ত করেছে, তাদের কোনো সমস্যা হবে না। তারা হয়তো সরকারকে ভোট দেবে, কাকে সাপোর্ট করছে। কিন্তু যাদের এই ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে সমস্যা হয়েছে, ডকুমেন্টস জোগাড় করতে সমস্যা হয়েছে, কিংবা নাম তারা তুলতে এখনও পারেনি, তারা কিন্তু বিরোধীকে ভোট দেবে। এখানে কিন্তু কোথাও না কোথাও হলে সরকার পক্ষ কাজে লাগাবে, কিংবা ভোটে এটাকে বিরোধীরা কাজে লাগাবে। সব থেকে বড় প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে 2021 সালে যে ভোট হয়েছিল, সেখানে কিন্তু বারবার বিজেপি এনআরসি করছিল, আর সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে কিন্তু তৃণমূল সহজে ক্ষমতায় এসেছিল। আবার 2026-এর ভোট, তার আগে বিজেপি এই এসআইআর করছে। এখন বিজেপি যদি এটাকে খুব ভালো করে কাজে লাগাতে পারে, খুব ভালো। কিন্তু সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চলে মানুষগুলি আছে, যারা উদ্বাস্তু হয়ে এসছে ধর্মীয় নিপীড়নের কারণে, বেআইনি হয়ে এসছে, সে হিন্দু বা মুসলিম, যারা বেআইনি তারা বাদ যাক, কিন্তু যারা উদ্বাস্তু মানুষ তারা যেন বাদ না যায়, তারা কিন্তু সমস্যায় পড়বে। আর এই ইস্যুটাকে হয়তো আবার দেখা যাবে তৃণমূল কাজে লাগিয়ে সহজে ভোটে জিতে যাবে। অর্থাৎ সরকার পক্ষ, বিরোধী পক্ষ, দুই পক্ষই কিন্তু চেষ্টা করবে এটাকে কাজে লাগানোর। এখন এই সমস্যার সমাধান কোথায়? সমস্যার সমাধান একমাত্র করতে পারে সুপ্রিম কোর্ট। অলরেডি সুপ্রিম কোর্টে কিন্তু কেস হয়েছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে চেয়েছে কোনটা নাগরিকত্বের প্রমাণপত্র। নির্বাচন কমিশন কিছু দিয়েছে, বলেছে যে আধার কার্ড নয়, ভোটার কার্ড নয়। এখন সুপ্রিম কোর্ট যা ফয়সালা দেবে তার উপরে কিন্তু নির্ভর করবে। হয়তো সুপ্রিম কোর্ট যতদিন না ফয়সালা দিচ্ছে, তার আগে হয়তো বলবে যে এটা স্থগিত রাখা হোক। সুপ্রিম কোর্ট যখন দেখবে যে অনেক মানুষের সমস্যায় আছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এখন দেখা যাক পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হয়, কি সমস্যা দেখা যায়, আর সুপ্রিম কোর্টে এই কেসের রায় কি হয়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই এসআইআর নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তখন পড়তে থাকো, হাসতে থাকো।